আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সাথে আছি এইচএসসি 2027 ব্যাচ। তো তোমাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, সেটার 2 নম্বর ক্লাস। ইতোমধ্যে একটা ক্লাস আমি নিচ্ছি। সেই ক্লাসটাতে কিন্তু আমি বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ এবং কিছু বিধি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে এরকম, আমাদের হচ্ছে এই বিভিন্ন ধরনের ব্যবধির যে ব্যবধি বলতে কি বোঝায় এবং ব্যবধির যে প্রকারভেদগুলো আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট কখন ইউজ করব, থার্ড ব্র্যাকেট কখন ইউজ করব সেগুলা। এরপর আমরা বুঝবো হচ্ছে ঊর্ধ্ব সীমা বা লঘিষ্ঠ মান বা সুপ্রিমাম বা আপার বাউন্ড এগুলা কি। এরপর আমাদের নিম্ন সীমা, গরিষ্ঠ মান বা ইনফিমাম বা লোয়ার বাউন্ড সেগুলো আমাদের কি, সেই জিনিসগুলো আমরা জানবো। এরপর হইতেছে আমাদের বাস্তব সংখ্যার এখানে আরো কিছু আমাদের ধর্ম আছে, মানে পরম মান সংক্রান্ত। এগুলা পরম মান কি জিনিস, সেই পরম মান সম্পর্কে আমরা জানবো। এবং হচ্ছে আমরা আরো কিছু জানবো হচ্ছে অসমতা সংক্রান্ত বেশ কিছু জিনিস। মনে হয় যে আজকের ক্লাসটা আলোচনা করলেই আমাদের হচ্ছে টোটাল বেসিক জিনিসগুলো আমাদের খুব সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে। এবং যে ধর্মগুলা বাকি আছে, যদি দুই একটা জিনিস বাকি থাকে, ওইগুলো আমরা পরবর্তী ক্লাসের শুরুতে আলোচনা করে আমরা সরাসরি ম্যাথে চলে যাব এবং পরবর্তী 3টা ক্লাস হচ্ছে সম্পূর্ণ আমরা ম্যাথ করব এবং ম্যাথগুলা করার মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ করব। মানে আগামী আর 2টা বা 3টা ক্লাস লাগবে আজকের ক্লাসের পরে। তো ব্যবধি হচ্ছে মানে আমার মান কোনটা কোনটা হবে সেটা। আমরা সেট নামক একটা অধ্যায় কিন্তু নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুইটাতেই আমরা পড়ছি, যে হচ্ছে আমাদের সেট নামক একটা অধ্যায় ছিল। ওই সেট, সাপোজ আমাদের যে x belongs to n such that, না, এখানে হবে x such that x belongs to n and x square যেমন 15 আর মনে হচ্ছে ধরেন যে 120, কথার কথা আমি দিলাম। এই যে এটা আমি সাপোজ ধরলাম হচ্ছে এ। তো এখন এইটার মান আমাদের কোথায় থেকে কোথায় পর্যন্ত হতে পারে, কোন কোন মানগুলো আমার হতে পারে, বা এরকম জিনিসগুলো আমরা এই সেট থেকে এই ব্যবধির ধারণাটা মূলত পাই। যেমন একটা কিছুর মান আমাদের হতেই পারে -1 থেকে 1 পর্যন্ত শুরু করে, মানে এর মাঝখানে যে মানগুলো আছে সেগুলো হবে। কিন্তু এই -1 এবং 1 এই দুইটা হবে না, এরকম হতে পারে। আবার হতে পারে যে এখানে মাইনাস হবে, মানে -1 হবে, -1 থেকে শুরু করে 1 এর আগ পর্যন্ত যা আছে ওই সবগুলাই হতে পারবে। মানে আমরা বিভিন্ন কিছু করতে পারি, অথবা দুইটা মানই গ্রহণযোগ্য। আবার হতে পারে শুধুমাত্র 1 গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। তো মোট 4টা আমরা পাবো, 4টা ধর্ম। এই যে এগুলা পড়লেই আমরা পারবো। একটা হচ্ছে প্রথমে এই দুইটা জিনিস আমরা বুঝি, যা আমাদের যদি ফার্স্ট ব্র্যাকেট যদি দেওয়া থাকে, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে আমরা ওই দুইটা মান ব্যতীত হিসাব করব। আর যদি আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা ওই দুইটা মান সহ ব্যবহার করব। থার্ড ব্র্যাকেট মানে সহ, অর্থাৎ ওই দুইটা মান সহ
ওই দুইটার মাঝখানে যত মান আছে সবগুলাই গ্রহণযোগ্য। আর যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে ওই দুইটা মান ব্যতীত ওর মাঝখানে যত মান আছে সব গ্রহণযোগ্য। আর যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয় তাহলে ওর মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে বা তিনটা বা যে কয়টা থাকবে ওই কয়টা মানই গ্রহণযোগ্য। আরেকটা আমরা ব্যবহার করি যে এরকম ব্যবহার করতে পারি, বা হচ্ছে আমরা এরকম ব্যবহার করতে পারি। এইগুলো আমরা আসলে যদি দুই পাশে আমরা সরাইয়া দিই সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজকে বোঝাই। আর যদি এই দিকে যদি আসে যেমন এই দুইটা মিলাইয়া হবে আমাদের এই যে এইটা, বুঝতেই তো পারলেন থার্ড ব্র্যাকেট। জাস্ট আমরা যদি বিপরীত পাশে যদি পাঠিয়ে দিই তাহলে এটা কি থার্ড ব্র্যাকেটের উল্টা হয়ে গেল। থার্ড ব্র্যাকেট হচ্ছে সহ, তাহলে এটা হবে ব্যতীত, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মতো কাজ করবে এগুলা। আরো আসেন আপনাদের ইনফিনিটির যে একটা হিসাব আছে, মানে যদি কোন এক পাশে ইনফিনিটি থাকে ওই দুই পাশে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট অলওয়েজ ইউজ করতে হবে। কারণ ইনফিনিটি বলতে নির্দিষ্ট আমরা কোন একটা সংখ্যাকে বোঝাই না যে ওই সংখ্যাটা সহ আসলে হবে বা ওই সংখ্যাটা কত, ওইটার তো তেমন আসলে লিমিট আমরা আসলে পাই না। সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট করে না বোঝানোর কারণে আমরা আসলে ওইটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা নির্দেশ করব। দুইটাই ফার্স্ট ব্র্যাকেট হলে আমরা বলি হইতেছে খোলা ব্যবধি। যদি দুইটাই থার্ড ব্র্যাকেট হয় আমরা কি বলি হইতেছে বদ্ধ ব্যবধি। যদি প্রথমটা থার্ড ব্র্যাকেট পরেরটা ফার্স্ট ব্র্যাকেট হয় বদ্ধ খোলা ব্যবধি। আর যদি আমাদের ফার্স্ট ব্র্যাকেটের পরে থার্ড ব্র্যাকেট হয় খোলা বদ্ধ ব্যবধি। এইগুলো আমরা মনে রাখবো। এই মানগুলো আমাদের অবশ্যই মনে রাখতেই হবে যে কোন ব্যবধি আসলে আমাদের কোন প্রকার বেদ, কখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, কখন সেকেন্ড ব্র্যাকেট, আর কখন থার্ড ব্র্যাকেট। এগুলো সম্পর্কেও মনে হয় মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। সাপোজ আমি যদি একটা এখন এগুলো আমরা বুঝতে পারি, জাস্ট আপনাদেরকে আমি আরো বোঝানোর জন্য আমি কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে জিনিসগুলো বুঝতে আরো অনেক সহজ হবে। যখন আমাদের এগুলো একদম শেষ হয়ে যাবে তখনই আমরা পরবর্তী ক্লাসে ম্যাথমেটিক্স মানে এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে পরমাণু সংক্রান্ত বা বাস্তব সংখ্যা সংক্রান্ত ওই জিনিসগুলো আমরা ধাপে ধাপে টাইপ ওয়াইজ সমাধান করার চেষ্টা করব। তো এখন কাজটা হচ্ছে আমাদের, যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। সাপোজ আমাদের n ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে সেট, এটা আমাদের কিন্তু 1 থেকে শুরু হবে। 1 2 3 4 5 এরকম ডট ডট চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত হয়। এখন এইটাকে যদি আমরা ব্যবধির মাধ্যমে যদি উল্লেখ করতে যাই, এটা কিন্তু আসলে ব্যবধির মাধ্যমে আমরা হয়তো এইভাবে আমরা করতে পারি, কিন্তু এটাও আসলে গ্রহণযোগ্য হবে না। বোঝাইতে চাইতেছি যে এখানে যেহেতু অসংখ্য মান আছে তাহলে এই পাশে আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, আর এই পাশে যেহেতু 1 সহ কিন্তু হয়েছে এই কারণে 1 এর সাথে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। কিন্তু এখানে আমাদের দশমিকের মানগুলোও কিন্তু হয়। এই কারণে আমরা কি করতে পারি, এটা বিলংস টু n দিয়ে দিতে পারি। n মানে বোঝায় স্বাভাবিক সংখ্যা, এরকম মানে দশমিকের মানগুলা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তখন আমরা বিলংস টু n দিয়ে বোঝাইতে পারি, তাও এটা আসলে গ্রহণযোগ্য না। মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সকল মান যেগুলো n এর মধ্যে পড়বে, তো এটাকে আমরা এইভাবে মূলত প্রকাশ করতে পারি। যাই হোক, যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে 1 সহ, এই কারণে আমি 1 লিখছি। কিন্তু ইনফিনিটি বলতে নির্দিষ্ট করে কোনো কিছু আসলে বোঝায় না, এই কারণে হচ্ছে এই ইনফিনিটি থাকলেই আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। ইনফিনিটি থাকলেই ফার্স্ট ব্র্যাকেট আসবে, এখানে কোনো প্রকার
থার্ড ব্র্যাকেট হবে না। এখানে বলছে যে সংখ্যাটাকে বর্গ করলে 15 থেকে বড় 120 থেকে ছোট, তাহলে আমি লিখতে পারি 4 বিলংস টু এন দেওয়া আছে, মানে পূর্ণ সংখ্যাগুলাই নিতে হবে। 5 6 7 8 9 10, হ্যাঁ 10 পর্যন্তই হবে, 11 হবে না, 11 কে বর্গ করলে 100 হয়ে যায়। শুধুমাত্র এই কয়টা মানই কিন্তু আমার গ্রহণযোগ্য, এর বাইরে কোনোটা নাই, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট, মানে শুধুমাত্র এই কয়টাই। আমরা ডোমেইন রেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু নবম দশম শ্রেণীতে নিচ্ছিলাম, যেখানে আমার সাইন থিটা কিন্তু অবশ্যই সম্ভব ছিল, যেখানে আমার থিটার মান কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানই কিন্তু আমাদের ছিল। মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানই ছিল। তো এই দুই পাশে যেহেতু ইনফিনিটি আছে, এই কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, অর্থাৎ এখানকার সব মানই আমাদের গ্রহণযোগ্য। আবার যদি বলি আমি ডোমেইন রেঞ্জ, তার মানে এটা হচ্ছে আমার ডোমেইন ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ আমরা একটা ফাংশনের মধ্যে সাইন থিটা একটা ফাংশন আমরা বলতে পারি, থিটা চলকের সাপেক্ষে এটা একটা ফাংশন। তো এই ফাংশনের মধ্যে আমি যে মানগুলা ইনপুট দিতে পারি, যেগুলা দিলে আমার ম্যাথ এরর আসবে না, ওইগুলা এখানে আমি এমন একটা মান দিলাম যার কারণে এটা ম্যাথ এরর আসতে পারে, মানে আমার ক্যালকুলেটরে ম্যাথ এরর আসে না। তো ম্যাথ এরর যদি আইসা পড়ে, তার মানে কি বুঝাইলো, ওই মানটা এখানে ইনপুট দেওয়া যাবে না। তো এখানে থিটার মান কিন্তু আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল রিয়েল নাম্বারই কিন্তু আমি এখানে ইনপুট হিসাবে দিতে পারি। সকল মান, বাস্তব সংখ্যার জগতে যত মান আছে সকল মানই কিন্তু আমি এখানে ইনপুট দিতে পারি। এই কারণে এখানে লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখানে যেহেতু থিটা মানে এই ইনফিনিটি যেহেতু নির্দিষ্ট না, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। কিন্তু আমি যা ইনপুট দিই না কেন, আমাদের রেঞ্জ বলতে বোঝায় আমি যে এই অসংখ্য মানগুলা ইনপুট দিতেছি, আমার এই সম্পূর্ণ এই ফাংশনের মান কোথায় থেকে কোথাকার মধ্যেই থাকবে। আমি মান যাই দেই না কেন, সাইন থিটার মান কিন্তু আমাদের -1 থেকে 1, এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে আমরা থার্ড ব্র্যাকেট কেন, কারণ 1 এবং -1 এগুলাও কিন্তু হতে পারে, অর্থাৎ এগুলা সহ এদের মাঝখানে যত সংখ্যা আছে সকল সংখ্যাই কিন্তু আসলে এই সাইন থিটার মান হতে পারে, সম্ভাবনা আছে। যেমন আমরা এই যে 1/2 ব্যবহার করি, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এগুলো সবই কিন্তু -1 এবং 1 এর মাঝখানে। তো এই মানগুলো কিন্তু গ্রহণযোগ্য হইছে। তো এই দুইটা মান সহ এদের মাঝখানে যত মান আছে সবগুলাই গ্রহণযোগ্য। তো এই রেঞ্জটাকে এই কারণে আমরা উভয় পাশে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেই। আর যদি শুধুমাত্র ওই দুইটা মান বাদ দিয়ে এদের মাঝখানে যতগুলো আছে ওইগুলো গ্রহণযোগ্য হয়, তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। আর শুধুমাত্র ওই দুইটা মানই গ্রহণযোগ্য, তাহলে আমরা ওই দুইটা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তাহলে মনে হয় না আর কিছু বুঝাইতে হবে। এখন আমি ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ মান এগুলা বুঝাই।
আসলে এগুলা বিভিন্ন নাম হইলেও আসলে একটা জিনিস কি মিন করে, ঊর্ধ্বসীমা বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা লঘিষ্ঠ মান বা সুপ্রিমাম বা হচ্ছে আমাদের আপার বাউন্ড, আমরা যাই বলি না কেন আমাদের বোঝাইতেছে যে আমাদের এখানে যে মানগুলো আমি নিতে পারি এই মানগুলোর মধ্যে সাপোজ এই এই সেটটা বা এই ব্যবধি, সাপোজ আমি ব্যবধি লিখছিলাম কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা হচ্ছে -1 থেকে 1, এরকম ব্যবধি কিন্তু আমি লেখা রাখছি। এখানে আমাদের ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ, সুপ্রিমাম বা আপার বাউন্ড এগুলা বলতে বোঝায় কোন একটা ব্যবধির মধ্যে বা কোন একটা সেটের মধ্যে আমাদের সর্বোচ্চ বড় মান যেটা, এগুলোর মধ্যে সব থেকে বড় কারা, অবশ্যই 10। এখানে ইনফিনিটি হচ্ছে সব থেকে বড়, এখানে 1 হচ্ছে সব থেকে, মানে ইনফিনিটির আগের মান, ইনফিনিটি কিন্তু গ্রহণযোগ্য না, ইনফিনিটির আগের মান যেটা থাকবে আর কি ওই রকম। তো আমরা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করব। থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে মানে 1 সহ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যেখানে থার্ড ব্র্যাকেট 1 আছে, এই 1 হচ্ছে আমার সবথেকে বড় হবে। তাহলে এইখানে আমাদের এটার ক্ষেত্রে আমাদের এটা কত হবে 1, আর এটার ক্ষেত্রে কত হবে 10। এইগুলাই হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা অর্থাৎ লঘিষ্ঠ অর্থাৎ সুপ্রিমাম বা আপার বাউন্ড, এগুলাই অর্থাৎ ওই ওই ব্যবধির মধ্যে যে সংখ্যাগুলো আমি নিলাম এর মধ্যে সবথেকে বড় কারা, সবথেকে বড়টাই হচ্ছে আমাদের সুপ্রিমাম অর্থাৎ ঊর্ধ্বসীমা। এরপর আমাদের ইনফিমাম বা হচ্ছে গরিষ্ঠ বা হচ্ছে নিম্ন সীমা, এটা বলতে বোঝায় হচ্ছে এগুলোর মধ্যে সবথেকে ছোট কারা, সবথেকে ছোট হচ্ছে এখানে 4, এখানে হতে পারে -1, এইগুলাই হচ্ছে আমাদের কি নিম্ন সীমা অর্থাৎ গরিষ্ঠ মান বা হচ্ছে ইনফিমাম। তাহলে ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, খোলা বদ্ধ, বদ্ধ খোলা, ওই দুইটা মান সহ হইলে কি হবে, ওই দুইটা বাদ দিয়ে কি হবে, শুধুমাত্র ওই দুইটা মানই হইলে কি হবে, এই জিনিসগুলা মোটামুটি বুঝাইতে পারছি। এখন আমরা পরম মান সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। পরম মান জিনিসটা কি আমি এক কথায় বইলা দেই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এগুলো আমরা আসলে নবম দশম শ্রেণীতে পড়ছি, আমাদের অসমতা নিয়েও একটু কথা বলবো, যাতে আগামী ক্লাসে কিছু ধর্ম যদি থাকে, মানে বেশ কিছু ধর্ম থাকে আমাদের অসমতার ধর্মগুলা তো এখন আলোচনা করবই। পরম মানের ধর্মগুলা ওই যে এখানে মোটামুটি কিছু আছে, পরম মান দুই পাশে যেরকম খাড়া চিহ্ন এটাকে আমরা পরম মান বলি। তো অসমতা বললে আমার মনে হয় না কিছু বাকি থাকবে, আমি সরাসরি ম্যাথমেটিক্সে চলে যাইতে পারবো কালকে থেকে। তো সবার কাছে রিকোয়েস্ট, ওই পরবর্তী ক্লাসে যাওয়ার আগে মানে যেখানে ম্যাথ করাবো ওইখানে যাওয়ার আগে আমার লেকচার 1 এবং লেকচার 2 এই দুইটা আগে সুন্দর করে বুঝে সবগুলা নোট করে এরপর যাইতে হবে, তাহলেই আপনি এই 3 নাম্বার ক্লাস থেকে এগুলো বুঝতে পারবেন, এছাড়া আসলে সম্ভব হবে না। তো পরম মান হচ্ছে সেই জিনিসটা, এটার দুই পাশে যদি পরম মান দেই, এখানে আমার 3 হবে, আমাদের -3 দেই, এটাকে পরম মান দিলেও কিন্তু আমাদের যেহেতু এখানে মাইনাস আছে, এই পরম মান করে কি এই মাইনাসটা উঠাইয়া দিবে অর্থাৎ 3 আসবে। তার মানে আমাদের 3 পরম মান এবং -3 পরম মান এটা সমান। এটা এবং এটার সমান, তাই হয় না? এইটা এটা এবং এটার সমান হয় না? এখানে জাস্ট 3 এর জায়গায় তারা a ব্যবহার করছে, মানে আমি এরকম একটা লিখছিলাম যে এর পরম মান s a এবং -a এটা পরম মান, এগুলা কিন্তু আমরা সমান লিখতেই পারি, এগুলা আমরা সমান লিখতেই পারি। তো এগুলা পরম মানের ক্ষেত্রে লেখা যায়। আর সমীকরণের উভয় পাশে যদি বর্গ করি তাহলেও কি হবে, সমান হবে না? হ্যাঁ, এগুলাই কিন্তু আমাদের পরম মান, এগুলা মোটামুটি আমরা বুঝি, এগুলা তেমন কোনো কিছু বোঝার প্রয়োজন নাই।
এ এবং বি, এ সমান হচ্ছে আমাদের, আচ্ছা আমরা -2 এবং 3 নিলাম, এই দুটার গুণফলের পরম মান কত হয়? এই দুটার গুণফলের পরম মান আমাদের অবশ্যই মাইনাস, মানে ভিতরে যদি আমরা গুণন করি তাহলে -6 হয়, পরম মান দিলে 6। আর যদি আমি এই পরম মানটাকে যদি আমি আলাদা করে দেই, -2 এর পরম মান ইন্টু 3 এর পরম মান, তাহলে কিন্তু এটা তো আমাদের 2 হবে, আর এটা আমাদের 3, তাহলে 2 ইন্টু 3 তার মানে আমাদের 6, অর্থাৎ এটা যেহেতু সমান, তাহলে আমাদের এটা মানে 2 এবং 3 এর জায়গায় জাস্ট আমি এ বি লিখলে, অর্থাৎ এ এবং বি, এ এবং বি মানে এই দুইটার গুণফলের যে পরম মান, তাদের আলাদা আলাদা পরম মানের গুণফলের সমান। এটাও কিন্তু আমি লিখতে পারি পরম মান থেকে, পরম মান থেকে এই জিনিসগুলো লেখাই যায়। তো ওই ধর্মগুলাই জাস্ট আমি এখানে লেখা রাখছি। তো এই জিনিসগুলো আশা করা যায় যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটাও আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এবার আরো কিছু ধর্ম আছে পরম মানের, এই ধর্মগুলো আমরা মনে রাখবো। এখানে আমাদের তিনটা ধর্ম, এই তিনটা ধর্ম হচ্ছে a প্লাস বি, এটার পরম মান আমাদের a এর পরম মান এবং b এর পরম মানের থেকে, মানে এই দুইটার পরম মানের আলাদা আলাদা যোগফল, তাদের যোগফলের পরম মানের থেকে সমান অথবা এটার থেকে ছোট হবে, এটা বলা আছে, মানে ছোটও হতে পারে। যেমন এর জায়গায় সাপোজ আমি 2 -3 লিখছি, আর বি এর জায়গায় মানে আমরা 2 লিখলাম। এখানে কিন্তু আমাদের তাহলে এটা বসাইলে বাম পক্ষে কি হবে, -3 প্লাস 2 এটার পরম মান, তার মানে -1 পরম মান, তার মানে হচ্ছে 1। আর এই পাশে বসাইলে আমাদের হবে -3 এর পরম মান আর 2 এর পরম মান, তার মানে 3 এবং 2 এর যোগফল মানে হচ্ছে 5। অবশ্যই কি এটা বড় হয়েছে না, তার মানে কি এটা বড় হবে, এই যে উপরেরটা তো তাই বোঝায়। এই ধর্মগুলো আমরা সরাসরি মনে রাখতে পারি, একদম প্রমাণ সহ দেখাইলাম, -3 এবং 2। আর যদি আমরা মানে দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে দেখেই কিন্তু এটা হয়েছে। বিশেষ করে এটা মনে রাখবেন, বিপরীত চিহ্নের ক্ষেত্রে আমাদের এই পাশেরটা বড় হয় এরকম। আর যদি সমান বা একই চিহ্ন বিশিষ্ট যদি করি তাহলে দেখি কি হয়। একই চিহ্ন বিশিষ্ট করলে আমাদের মনে হয় সমান হবে, যেমন এটাও আমি -2 দিলাম, -2 -3 এটার পরম মান, অর্থাৎ -3 এর পরম মান দিলে হয় 5। আর যদি -2 এর পরম মানের সাথে -3 এর পরম মান যোগ করি তাহলে 2 + 3 তার মান আমাদের 5 হয়, অর্থাৎ সমান ইকুয়াল। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি এ এবং বি দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে আমাদের এটা হবে, দুইটাই ধনাত্মক হইলে আমাদের এইটা। আর যদি আমাদের দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমাদের এইটা। অর্থাৎ আমাদের এই দুইটা সম্পর্কের মধ্যে আমার এই জিনিসটা মনে রাখতে হবে, দুইটা যদি সেম চিহ্ন বিশিষ্ট হয় তাহলে ইকুয়াল হবে, আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এরকম হবে। সিস্টেম তো এই দুইটাই, হয়তো সেম চিহ্ন বিশিষ্ট হবে, না হয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, আর বাইরে কোনো কিছু তো নাই আসলে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে তাহলে এই দুইটার মধ্যে যেহেতু এই দুইটাই সীমাবদ্ধ, তার মানে আমার এটা বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এইভাবে আমরা এই প্লাসের এই ধর্মটা মনে রাখবো। সাথে হচ্ছে এই যে এখানে যেমন লেখা রাখছি a - b এর পরম মান, এটা হচ্ছে এর পরম মান এবং বির পরম মানের সমান। a - b এর পরম মান এই যে এখানে বড় হবে তখন, যখন আমরা বিয়োগ করব। তো এই ধর্মগুলা কিন্তু বোঝাই যায়,
মানে আপনারা এ এবং বি দুইটা একই চিহ্ন বিশিষ্ট ধরবেন, আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট দুটো বাম পক্ষ ডান পক্ষ করবেন, দেখবেন যে আপনারা নিজেরাই হচ্ছে এগুলা প্রমাণ করতে পারতেছেন যে আসলে এগুলা কি হয়, বড় ছোট এরকম হয়। তো এইগুলাই আসলে মূলত আমাদের এই পরম মান সংক্রান্ত এই জিনিসগুলো আমি আর পরবর্তী ক্লাসে আলোচনা করব না, বা হচ্ছে ব্যবধির জিনিসগুলা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এগুলো আসলে অনেক কিছু বুঝতেছি। তো আমরা এখন অসমতা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের বাস্তব সংখ্যার টোটাল বেসিক আমাদের শেষ, এবার আমরা অসমতা সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। যদিও আমি গত ক্লাসে বলছি, আচ্ছা আমাদের অসমতার চারটা জিনিস আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। অসমতা বলতে বোঝায় আমাদের গ্রেটার দেন থাকবে, না হয় লেস দেন থাকবে। যদি উভয় এখন আমরা চারটা ক্ষেত্রে জানবো, একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বুঝেন, অসমতার জিনিসটা আজকে কভার করে দেই, খুব সুন্দর হবে, খুব সুন্দর বুঝতে পারবেন আপনারা পরবর্তী ক্লাসগুলো। এখন আমার এর মান বড় হইতে পারে, এখানে বির মানও বড় হইতে পারে, হইতেই পারে যে কোনো সময় যে কোনোটা। উভয় পাশে আমি যে কোনো একটা সংখ্যা, সেটা আমরা সি ধরে নিলাম, এটার উভয় পাশে আমি ওই সংখ্যাটা যোগ করতে পারি, বিয়োগও করতে পারি, গুণনও করতে পারি, ভাগও করতে পারি, করতে পারি। সি একটা সংখ্যা, সেই সংখ্যাটা আমরা এই অসমতা অথবা এই অসমতার উভয় পাশে আমি যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ চারটার যে কোনোটাই আমি করতে পারি। এবং এই সি অর্থাৎ এই কনস্ট্যান্ট কিন্তু আমাদের অবশ্যই শূন্যের থেকে বড় হতে পারে, শূন্যের থেকে ছোট হতে পারে, আবার শূন্যের সমানও হতে পারে। কি বলেন, তিনটাই হতে পারে না? এই সির মান আমার শূন্যের থেকে বড় হইতে পারে, তাহলে এটা আমি দেখে যাচ্ছি শূন্যের থেকে বড়র জন্য তিনটা স্টেপে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এটা একদম শখ আকারে এগুলা বোঝানোর চেষ্টা করব। অসমতা সম্পর্কে আর কিচ্ছুই লাগবে না, জাস্ট আমি যতটুকু বলি এতটুকুই। আর এক্সট্রা কিছু সূত্র আছে, এই অধ্যায় থেকে আমি কোনো প্রকার সূত্র দেই নাই, তেমন তেমন কোনো সূত্র আসলে ওরকম কোনো কিছু আসলে মনে রাখতে হয় না। তো ম্যাথ করানোর সময় যা কিছু লাগে ওটা আমি মানে তখনই দিব, আগে দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। যখন ম্যাথটা করাই তখন ম্যাথ করানোর পাশাপাশি তখন কোনটার ক্ষেত্রে কি লাগতেছে এক্সট্রা ওইগুলো আমি দিয়ে দিব। তো যদি আমাদের শূন্যের থেকে বড় হয়, তার মানে ধনাত্মক যদি হয়, ধনাত্মক হইলে আমাদের এ প্লাস সি, বি প্লাস সি এরকম হবে। আর এটার ক্ষেত্রে আমাদের এ প্লাস সি, বি প্লাস সি এরকমই আমাদের হবে। আর বিয়োগের ক্ষেত্রে আমাদের এ মাইনাস সি, বি মাইনাস সি, এ মাইনাস সি, বি মাইনাস সি এরকম হবে। যেহেতু শূন্যের থেকে বড়, এই কারণে আমি এ সি, বি সি আর হচ্ছে এ সি, বি সি। আর ভাগের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এ যেহেতু বড়, এটাকে ভাগ করলেও কিন্তু এটা বড়ই থাকবে। অর্থাৎ দেখতেই পারছেন আমাদের মাঝখানের যে গ্রেটার দেন অর্থাৎ লেস দেন, এগুলা যখন আমার সি অর্থাৎ কনস্ট্যান্ট সবসময় শূন্যের থেকে বড়, তখন কিন্তু মাঝখানের চিহ্নটা আমি উভয় পাশে একটা সংখ্যা যোগ করলাম, বিয়োগ আমার উভয় পাশে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করতে পারবো। এই পাশে সি, এই পাশে ডি করলাম, সেক্ষেত্রে সি এবং ডি যদি সমান না হয় তাহলে কিন্তু এটা অগ্রহণযোগ্য হবে, এটা ভুল হবে।
এই পাশে 3 এই পাশে 4 যোগ করলাম, 3 আর 4 তো সমান না। এই পাশে 3 বিয়োগ করলাম, এই পাশে 4 বিয়োগ করলাম, 3 আর 4 সমান না। সেক্ষেত্রে কিন্তু ম্যাথটা ভুল হবে। তো উভয় পাশে সেম জিনিস আমি যোগ করতে, বিয়োগ করতে, গুণ করতে অথবা ভাগ করতে পারবো। এবং যখন সেটা স্থির থেকে শূন্যের থেকে বড়, তখন এই সবগুলাই সম্ভব এবং মাঝখানের চিহ্নগুলা কি থাকবে? সেম থাকবে। এটা হচ্ছে আমাদের স্থির থেকে শূন্যের থেকে বড়র জন্য গেল। এরপর হচ্ছে আমাদের শূন্যের থেকে যদি ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক যদি হয়, ঋণাত্মকের জন্য কি হবে? ঋণাত্মকের জন্য আমাদের হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, সাপোজ আমি উভয় পাশে যোগ করব। উভয় পাশে ঋণাত্মক সংখ্যা যোগ করা মানে হচ্ছে উভয় পাশে বিয়োগ করাকে কিন্তু বোঝায়। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, উভয় পাশে একটা ঋণাত্মক সংখ্যা যোগ করার অর্থ হচ্ছে কোন একটা সংখ্যা উভয় পাশ থেকে বিয়োগ করাকে বোঝায়। উভয় পাশে বিয়োগ করলে যা হইতেছিল যে এই পাশে ওইটাই হবে। অর্থাৎ এখানে যদি আমি উভয় পাশে যদি বিয়োগ করি, তাহলেও কিন্তু আমাদের এই যে এরকমই কিন্তু আমাদের হবে। এখানে আমি উভয় পাশে যোগ করার ক্ষেত্রেও মানে ঋণাত্মক সংখ্যাটা যোগ করার মানে হচ্ছে এটা বিয়োগ করা, a মাইনাস সি বি মাইনাস সি এরকম হবে। আর উভয় পাশে একটা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করার অর্থ হচ্ছে ওই দুইটা সংখ্যা যোগ করা। যোগ করলে কি হবে সেটাও আপনি বুঝতে পারতেছেন। এবং একটা ঋণাত্মক সংখ্যা দ্বারা যখনই আমি গুণন করব, তখন আমাদের এই যে এসি বিসি, যেহেতু ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণন করছি, মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে এসি এই যে এরকম হয়ে যাবে। গুণন এবং ভাগের ক্ষেত্রেও আমাদের এই চিহ্নটা কি হবে? এ ভাগ সি বি ভাগ সি। এই যে আমার চিহ্নগুলা কি হবে? উল্টে যাবে। এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো। যোগ বিয়োগের ক্ষেত্রে যদি আমরা একটা ধনাত্মক সংখ্যা অথবা একটা ঋণাত্মক সংখ্যা দ্বারা যোগ করি অথবা বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু যদি গুণনের ক্ষেত্রে যদি আসি এবং ভাগের ক্ষেত্রে যখন আসি, তখন একটা ধনাত্মক সংখ্যা দ্বারা উভয় পাশে গুণন করলে অথবা ভাগ করলে চিহ্ন তাই থাকবে, কিন্তু মানে গুণন করলে তাই থাকবে, গুণন অথবা ভাগ করলে সেম থাকবে। আর যখন আমি হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা যখন গুণন অথবা ভাগ করব, তখন চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আর যখন আমাদের এই শূন্য এর সমান, অর্থাৎ সি সমান যখন শূন্য, তখন আমাদের এই দুইটা সম্ভব না। তখন আমাদের যা আছে তাই থাকবে। এটা যা আছে এই যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে তাই বসবে। তো এই হচ্ছে আমার জিনিসগুলো। আবার দেখেন আরো কিছু জায়গায়, যেমন মাইনাস এ মাইনাস বি, অথবা এই যে দেখেন উভয় পাশে থেকে যদি আমি মাইনাস বাদ দিতে চাই, তাহলে কি এ এবং বি লিখবো, তখন আমার এই মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে উভয় পাশে মাইনাস বাদ দিলে আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে। উভয় পাশে মাইনাস দিয়ে গুণন করলাম, মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণন করলাম, তাহলেও চিহ্ন পরিবর্তন হয়। আবার যখন মাইনাসটা কাইটা দিলাম, তখন আবার আগের অবস্থায়, তখন আবার মাইনাস চিহ্ন কি করবো? আবার পরিবর্তন করে দিব। তো অসমতা নিয়ে আসলে আর বাইরে আসলে কিছু আলোচনা করার থাকে না। তো আমার মনে হয় যে মোটামুটি যতটুকু বেসিক আসলে প্রয়োজন এই অধ্যায়টা ভালো করে পারার জন্য আমি সকল কিছুই আসলে আলোচনা করার চেষ্টা করছি, একদম পরম মান থেকে শুরু করে অসমতা, বাস্তব সংখ্যার
যে ব্যবধিগুলা যেগুলা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ছিল। আগামী ক্লাসে আমি সরাসরি ম্যাথমেটিক্সে চলে যাব। আমার কিছু ম্যাথ সিলেক্ট করা থাকবে, ওই কয়েকটা ম্যাথ সমাধান করলেই যেন সকল ম্যাথ কভার হয়ে যায়। তো এটা দেখা হবে আগামী 3 নম্বর ক্লাস থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।